ভালো হবে কি মন্দ হবে সেটা হলো পরের কথা। তো সেভাবে দেখলে পরে যে যেহেতু ল্যান্ডস্লাইড বিষয় নিয়ে উত্থান হয়েছে, কিন্তু সে উত্থান আসলে মানুষের ভালোবাসার বহিঃপ্রকাশ কিনা সেটা আসলে সময় বলে দিবে। আমি আসলে পজিটিভলি ভাবতে চাই। আমি আশাবাদী এই কারণে যে ওই ভোটের রাজনীতিতে অনেক সময় যেহেতু এমন একটা ভোটের রাজনীতি যেখানে বিরোধী দলে ছিল এবং তারা খুব কঠোর পরিশ্রম করছিল বিজেপি যে অ্যাট এনি কস্ট তাদের পশ্চিমবঙ্গে আসতে হবে। তারা অনেক জায়গায় মোদির যে স্রোত সেই স্রোত পশ্চিমবঙ্গে এসে আটকে গেছিল। অনেক জায়গায় তারা সরকার গঠন করেছে, কিছুতেই পারছিল না। যেখানে সরকার গঠন করার জন্য যা যা করা দরকার রাজনীতি, আপনি যদি দক্ষিণ এশিয়ার রাজনীতি বুঝেন তাহলে আপনি বুঝবেন যে এখানে রাজনীতিবিদরা মানে যে কোনো পর্যায়ে যেতে পারে ক্ষমতা আসার জন্য। কাজে সেটা হলো একটা রাজনীতি যেখানে ওটাকে আমরা পলিটিক্যাল রেটরিক্স বলি, যদিও সেটা একেবারে খুবই অসফল ছিল। একজন রাজনীতিবিদ যারা সরকার গঠন করবে ভবিষ্যতে বা সরকার গঠন করার আশা রাখে, ঠিক তার পার্শ্ববর্তী দেশ গুরুত্বপূর্ণ এক প্রতিবেশী তার সম্পর্কে ধরনের একটা জন্য কথা বলা একেবারে জঘন্য ভাষায় অরাজনৈতিক বলবো আমি, এবং অপ্রতিবেশী সুলভ, এবং ওটা যদি তার মানে ভোটের রাজনীতি হয়ে থাকে তাহলে ধরেন সেটা ক্ষতি করেছে ইতিমধ্যে, কিন্তু তবু আমরা বুঝবো ক্ষতি করেছে এভাবে যে বাংলাদেশের জনগণের মধ্যে তো বিরূপ একটা ধারণা তৈরি হয়েছে বিজেপি সম্পর্কে, এবং বিরূপ ধারণা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের বিজেপি সম্পর্কে, এবং সেই যে সমস্ত নেতাদের আপনি নাম বলছেন তাদের সম্পর্কে, যে তাদের জন্য পশ্চিমবঙ্গ যখন তারা সরকার গঠন করবে, সরকারের মানে মুখ্যমন্ত্রী হিসেবে আমাদের আশা যেটা তিনি বুঝবেন, অথবা বিজেপি রাজনৈতিক দল হিসেবে পশ্চিমবঙ্গে বুঝবে যে ভারত তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রতিবেশী। আমাদের দিকে একটা প্রবণতা কাজ করে, সবসময় এই কথা আমরা বলার চেষ্টা করি যে বাংলাদেশের জন্য ভারত খুব গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা কখনো এটা বুঝি না বা বুঝতে চাই না যে ভারত খুব নিজে খুব ভালোই বুঝছে। সেটা হলো যে ভারতের জন্য বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ নানান কারণে। ধরেন আমাদের বন্দর যদি ব্যবহার করতে চায়, মংলা বন্দর, চট্টগ্রাম বন্দর, আপনি জানেন যেখান থেকে তারা ওই তাদের উত্তরপূর্ব ভারতে যাওয়ার যে সংক্ষিপ্ত যে পথ তারা গত সরকারের সময় তারা তৈরি করেছিল, যে রেলওয়ে কানেক্টিভিটি, রোড কানেক্টিভিটি, নানান কারণেই আসলে দরকার। তার থেকে সবচেয়ে বেশি যে কারণে গুরুত্বপূর্ণ সেটা হলো তো উত্তর পূর্ব ভারতের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। আর যদি আপনি পশ্চিমবঙ্গ সরকারের কথা বলেন, কেন্দ্রীয় সরকারের কথা না বলেন, পশ্চিমবঙ্গের জন্য খুব গুরুত্বপূর্ণ যে এটা হলো দীর্ঘতম সীমান্ত। আর বাংলাদেশ ভারত সীমান্ত আপনি জানেন ঐতিহাসিক ভাবেই খুবই ভায়োলেন্ট। এখানে আমাদের জন্য ভায়োলেন্ট, ভারতের জন্য বা বিএসএফ এর জন্য ভায়োলেন্ট। এখানে আমাদের বর্ডার ক্লিক বা সীমান্তটা সেটি একটি বিরাট বড় অবিশ্বাস্য বিষয়, এবং এটা একটি সম্পর্কের ক্ষেত্রে বিরাট বড় একটা বাধা। কাজেই এটা এই যদি তাদের মধ্যে থাকে যে ভারত বাংলাদেশ তাদের জন্য বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ, তাহলে তারা সেইভাবে আচরণ করবে বলে আমি আশা করি, আমি আশাবাদী হতে চাই। কিন্তু ভয় হলো অন্য জায়গায়, সেটা হলো যে এতদিন তারা যা বলেছে আহ সেটা যদি আপনি দেখেন তাহলে আপনি বুঝবেন যে এই রাজনীতি যদি তারা কন্টিনিউ করতে চান, তাহলে আমাদের ভয় হলো যে প্রথম যে পশ্চিমবঙ্গ আমাদের জন্য গুরুত্বপূর্ণ এই কারণে যে পশ্চিমবঙ্গ দিয়ে আমাদের সব যাতায়াত হয়, আমাদের বাণিজ্য হয় পশ্চিমবঙ্গ দিয়েই হয় মূলত বাণিজ্য। এবং আমাদের যে যে জলবন্টনের কথা যে আমরা বলি, বা এই যে অভিন্ন নদীর পানি বন্টনের কথা বললে, এখানে গুরুত্বপূর্ণ দুটো নদী সেখান থেকেই ঢুকেছে। একটা ঢুকেছে আপনার আমাদের এখানে যেটা তিস্তার কথা বলছি, আরেকটা হলো গঙ্গা। আপনি জানেন গঙ্গার যে 30 বছরের চুক্তি সেটা এই বছরের শেষ নাগাদ এটা এক্সপায়ার করবে, এবং এটা নবায়নের আলোচনা শুরু হবে। হয়তো প্রকাশ্যে এটা নিয়ে কোনো নড়াচড়া দিচ্ছে না, কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমি মনে করি যে হয়তো গোপন বলবো না, মানে আমি মনে করি যে নিশ্চয়ই আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রস্তুতি আছে, গোপনে না হলেও প্রকাশ্যে না হলেও তারা নিশ্চয়ই প্রস্তুতি নিচ্ছেন কিভাবে তারা আগাবেন, এবং আলোচনা শুরু হয়েছে কিনা আমরা জানি না। তো সেখানে যদিও এই আলোচনা হবে দিল্লির সাথে, কিন্তু সেখানে পশ্চিমবঙ্গ সরকারের যে সে থাকবে সেটা আমরা মমতা ব্যানার্জির সময় দেখেছি। হ্যাঁ, যে মমতা ব্যানার্জিও বাধা দিয়েছিলেন তিস্তার ক্ষেত্রে। কাজে এটা আবার পুনরাবৃত্তি হতে পারে, বিজেপি আমাদের এই গঙ্গা পানি বন্টন চুক্তিতে এখানে বাধা দিতে পারে, বিশেষ করে উত্তর ভারতের কৃষকদের কথা এই সমস্ত নানান এক্সকিউজ দিয়ে। এটা হলো একটা, হ্যাঁ, জলবন্টন এটা আমি মনে করি যে কিছুটা বেলাইন, কিন্তু আরো বেশি ম্যালাইন বা আরো বেশি যেটা আমার কাছে দুশ্চিন্তার কারণ সেটা হলো যে এনআরসি। আপনি দেখেন এটাতে নির্বাচনের যে এজেন্ডা বা যেই ইশতেহার ভালো বাংলা একটা শব্দ পাচ্ছি না, ইশতেহার নির্বাচনী প্রচারণায় তারা যে সমস্ত জিনিস ব্যবহার করেছে, তার মধ্যে একটা অন্যতম বিষয় ছিল যে অবৈধ বাংলাদেশ অভিবাসী পশ্চিমবঙ্গে। এবং তাদের একটা সবসময় অভিযোগ ছিল যে মমতা ব্যানার্জি ভোটের রাজনীতির কারণে বাংলাদেশি এবং বিশেষ করে বাংলাদেশি মুসলমানদের ব্যাপারে চোখ বন্ধ করে থাকেন, এবং তারা এটাকে চেটিয়ে বিদায় করবেন, এবং এইসব নিয়ে নানান ধরনের অরুচিকর এবং নানান ধরনের কঠোর শব্দ প্রয়োগ করেছে, এবং বিজেপি এগুলো প্রয়োগ করেছে। এবং এটাই বাংলাদেশ বিরোধী একটা রাজনীতি, আহ একটা 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 ভাইব তাদের রাজনীতিতে আছে। তো ফলে ভয়টা হলো সেখানে যে সে আবার পশ্চিমবঙ্গে না এনআরসি চালু করে। আপনারা দেখেছেন যে বিজেপি
অভূতপূর্বভাবে আসামে এনআরসি করেছে এবং তার ফলে প্রচুর আসামি মুসলমান যারা হলো ভারতীয় নাগরিক, তারা লক্ষ লক্ষ মানুষ, প্রায় 40 লক্ষ নাগরিকদের নাগরিকত্ব হারিয়েছে ওভারনাইট, এবং প্রচুর মানুষ যাদের লক্ষ লক্ষ মানুষ যাদের কাগজপত্র রয়েছে কিন্তু তারা প্রমাণ করতে তাদের মানে ভোগান্তি পোহাতে হয়েছে, এবং অনেক মানুষের সংসার ভেঙেছে, অনেক মানুষের জীবন ধ্বংস হয়ে গেছে, অনেক মানুষের পুরো ক্যারিয়ার, সমাজ, স্বপ্ন সবকিছু করে মানুষকে প্রভাবিত করেছে। পশ্চিমবঙ্গে যদি এনআরসি চালু করে তার পরিণত হবে ভয়াবহ ভারত সম্পর্কের জন্য, বাংলাদেশের জন্য। সেটাও আমার শঙ্কা। আপনি যে বলেছেন আমাদের উপর প্রভাব পড়বে কিনা, শঙ্কা হলো এটাই যে প্রচুর ভারতীয় মুসলমান তারা হঠাৎ করে তারা দেখবে যে তারা স্টেটলেস হয়ে গেছে এই সমস্ত নীতির কারণে। এবং আমরা ইতিমধ্যে দেখেছি, আমি একটু আগে একটা ভিডিও দেখছিলাম যেখানে বলছে যে একটা জায়গার নাম বলে বলছে এই হিন্দু নাম বদলে জায়গার নাম সব মুসলমান নাম করার প্রক্রিয়া শুরু হয়েছে। মানে নির্বাচনে জয়লাভের পরে আমরা দেখতে পাচ্ছি যে জায়গার নাম বদলানো শুরু হয়েছে, এবং এটা তাদের আগেও ওখানেও করেছে, আমরা দেখেছি যে করিমগঞ্জের পাশে, যোগীগঞ্জের পাশে তারা ওইখানে করিমগঞ্জের নাম বদলে অন্য একটা হিন্দু নাম তারা রেখেছে। তো এগুলো এক ধরনের আমি মনে করি যে খুবই এক ধরনের অশুভ রাজনীতি, এবং এটা আসলে বাংলাদেশ ভারত সম্পর্কের জন্য ভালো হবে না। ইভেন্ট হয়ে যদি আপনি এটা প্রশ্ন করেন এটা বলি, সেটা হলো যে ভারত ভিসা প্রক্রিয়া আবার চালু করতে যাচ্ছে। এটাও একটা আমাদের সম্পর্কের ক্ষেত্রে একটা বড় একটা আমি বলবো যে একটা ইতিবাচক সম্পর্কের ইতিবাচক করেছে এটা যে সরি বলেন যে ইতিবাচক দিক সম্পর্কে স্যার। না, এটা ইতিবাচক এখন হচ্ছে, কিন্তু হলো খুব নেতিবাচক দিক ছিল এটাই যে সে 24 মাসেরও বেশি, প্রায় 2 বছর ধরে ভিসা দেওয়া বন্ধ রেখেছে, এবং সেটা কোনো এক্সকিউজ রাখেনি। প্রথম থেকে যে এক্সকিউজ দেখিয়েছিল সেটা হলো আপনার ওই যে নিরাপত্তাহীনতা এখানকার ভিসা সেন্টারে, সেটা তো ইন্টারিম গভর্নমেন্ট এসে কিছুদিনের মধ্যে সব অবস্থা পরিবর্তিত হয়েছে এবং সেই নিরাপত্তাও দেওয়া হয়েছিল। এরপর আমরা দেখেছি যে ওই আপনার আমাদের যে ফরেন অ্যাফেয়ার্স কনসালটেশন সেটা হয়েছিল, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ, জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে সাথে মোদীর দেখা হয়েছিল। তারপর বিমস্টেক সম্মেলনে আমরা দেখেছি দেখা হয়েছিল, কিন্তু কিছুতেই বড় গলনটা হয়নি। ভারতের দিক থেকে কোনো প্রবণতা বা কোনো ইচ্ছা ছিল বলে মনে হয়নি, প্রকাশ্যে তারা কোনো আমাদের আলামত দেখাতে পারেনি বা কোনো নমুনা আমরা দেখিনি। বিশেষ করে ভিসা এটা তারা বন্ধ করে রেখেছিল, মনে হচ্ছিল তারা আমাদেরকে শাস্তি দিতে চায়। হ্যাঁ, তো এটা যে আমাদের খুব ক্ষতিবৃদ্ধি হয়েছে তা না। বাংলাদেশের মানুষ অভ্যস্ত, 2 বছর ভারতের আগে খুব ভালোই কেটেছে বাংলাদেশের মানুষের, খুব একটা অসুবিধা হয়নি। কিন্তু আপনি যদি সেটাও একটু অভিমানের কথা, কিন্তু আপনি যদি আসলে ঐতিহাসিক ভাবে দেখেন বাংলাদেশ ভারতের ভৌগোলিক ভাবে আমাদের অবস্থানটাই এমন যেখানে আসলে বর্ডারে এই ধরনের যাতায়াতে বাধা থাকারই কথা ছিল না। যে সমস্ত আঞ্চলিকতাবাদের কথা আমরা এর আগে বলেছেন, যে ভারতের দিক থেকেও তারা নর্থ কি বলতো, তারা এটাকে বলতো সাউথ এশিয়ার গ্রোথ কোয়াড্রাঙ্গেল বলতো, এসএজিকিউ। অথবা ধরেন তারা যে ইয়ে করেছিল যে নানান ধরনের তারা এই রিজিয়নালিজমের কথা বলেছিল, যেখানে আমরা বিবিআইনে দেখেছিলাম বলছিল যে এখানে বর্ডারের ধারণা খুবই ইয়ে হয়ে যাবে, গৌণ হয়ে যাবে, এবং গাড়ি চালিয়ে এক দেশ থেকে আরেক দেশে যাওয়া যাবে। মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেখানে ডেলিভার করতে পারে না, তখন মানুষের মধ্যে এক ধরনের হতাশার জন্ম হয়। বিজেপির প্রতি ভালোবাসা থেকে মানুষ বিজেপিকে দিয়ে এসছে। উত্থান বলতে যদি আপনি বলেন যে ক্ষমতায় আসা, এই যে ল্যান্ডস্লাইড ভিক্টরি নিয়ে তারা এসছে, সেখানে 148টা সিট হলে তারা সরকার গঠন করতে পারে, সেখানে 200-এর উপর সিট তারা জয়লাভ করেছে। তো এ থেকে বোঝা যায় যে তারা জয়লাভ করছে, সেই অর্থে আপাতত সেটা উত্থান মনে হয়। কিন্তু উত্থানের পেছনে যদি আপনি ব্যাখ্যাটা খোঁজেন, তাহলে ব্যাখ্যা এরকম হতে পারে যে এটা নেগেটিভ ভোটিং, মানে তারা আসলে মানুষ বিজেপিকে ভোট দিয়েছে, বিজেপিকে ভালোবেসে না হওয়ার সম্ভাবনা আছে এটাই। কারণ এই মানুষগুলো তো এর আগে বিজেপিকে ভোট দেয়নি, তারা সবাই তৃণমূল ল্যান্ডস্লাইড ভিক্টরি নিয়ে এসেছে। কিন্তু যেহেতু দীর্ঘ সময় ক্ষমতায় ছিল, তৃণমূল কংগ্রেস হয়তো আর ডেলিভার করতে পারছিল না মানুষের যে আশা আকাঙ্ক্ষা, স্বপ্ন, মানুষের যে চাহিদা, তখন এটা কিনা ঘটে। তখন মানুষ ধরেন রিজেক্ট করে পুরোনো সিস্টেমকে, তখন এক ধরনের পরিবর্তন খুঁজে। এটা যাতে ভালো হবে কি মন্দ হবে সেটা হলো পরের কথা। তো সেভাবে দেখলে পরে যে যেহেতু ল্যান্ডস্লাইড ভিক্টরি উত্থান হয়েছে, কিন্তু সে উত্থান আসলে মানুষের ভালোবাসার বহিঃপ্রকাশ কিনা সেটা আসলে সময় বলে দিবে। সেটা নানান ধরনের চুলচেরা বিশ্লেষণ হবে, আমি নিশ্চিত প্রত্যেকটা স্টেট ধরে চুলচেরা বিশ্লেষণ হবে, বিকজ এটা একটা অনেক বড় রাজনৈতিক ঘটনা। আপনি জানেন যে যে বিজেপি সব জায়গায় সরকার গঠন করতে পেরেছে, কিন্তু কিছুতেই পশ্চিমবঙ্গে পাচ্ছিল না। যেহেতু পেরেছে, এবং পশ্চিমবঙ্গের দিকে সবারই চোখ ছিল পলিটিক্যাল অ্যানালিস্ট, এবং এটা শুধু পশ্চিমবঙ্গ না, পুরো ভারতবর্ষ জুড়েই এবং আন্তর্জাতিক ভাবে ওটা চুলচেরা বিশ্লেষণ হবে। এবং এই বিশ্লেষণ যে শুধু বিশ্লেষকেরা করবেন তা না, বিজেপি নিজেও করবে। সেও বোঝার চেষ্টা করবে যে কিভাবে সেটা অর্জন করতে পেরেছে এবং কিভাবে সেটা ধরে রাখতে পারবে।